আজ আমি আলোচনা করব তুলা রাশির বিশাখা নক্ষত্রের 2026 সালের জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়টি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা মূলত স্ট্রাগলের এবং তাদের প্রতিকূল পরিবেশে থেকে তাদের যোগ্যতা বৃদ্ধির সময়কেই মূলত এটি নির্দেশ করে। তুলা রাশির এখানে যে বিশাখা নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে আছে এবং পুরো মাস জুড়ে নিজের নক্ষত্রেই থাকবে, মিথুনে। এটি অত্যন্ত ভালো একটা অবস্থান বৃহস্পতির জন্য। বৃহস্পতি ওখান থেকে রাশির উপর দৃষ্টি রাখবে এবং রাহুও এখানে দৃষ্টি রেখেছে। রাহু বৃহস্পতি একে অন্যের উপর আবার দৃষ্টি রেখেছে এবং মজার ব্যাপারটা হলো রাহু নিজের নক্ষত্রে, বৃহস্পতিও নিজের নক্ষত্রে, উভয়েই তুলার উপর দৃষ্টি রেখেছে। তাহলে আপনারা ভাবতে পারেন, তাহলে রাহু আর বৃহস্পতি দুইজনে যদি সমান শক্তিশালী হয়, তাহলে রাহু বৃহস্পতির মধ্যে তুলার উপর কে বেশি প্রভাব বিস্তার করে আছে? সেই ক্ষেত্রে তুলার অধিপতি শুক্রকে আমরা একটু দেখব। তুলার অধিপতি শুক্র আছে ধনুতে। ধনুর উপর বৃহস্পতির প্রভাবটাই বেশি, রাহুর প্রভাব এই শুক্রের উপর পড়ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে শুক্রের উপর বৃহস্পতির আধিপত্য রাহুর চাইতে বেশি। অতএব জাতক জাতিকারা আলটিমেটলি জ্ঞান বুদ্ধি দ্বারা প্রভাবিত হয়ে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে এবং তার প্রভাবে তারা উচ্চ শিক্ষার দিকে যেতে পারে, সৌভাগ্য অর্জন করতে পারে, বিদেশ ভাগ্য শুভ থাকবে এবং যারা যারা ডিগ্রি লাভ করতে চায় তারা সেই ক্ষেত্রে ভালো করবে। মোট কথা, আপনাদের সৌভাগ্যটা অনেক বেশি। আপনারা হয়তো ভাবতে পারেন যে চাকরি বাকরির ভাগ্যটা কেমন। দেখুন, ষষ্ঠপতি বৃহস্পতি সে নবমে আছে এবং আপনাদের তৃতীয় পতিও নবমে আছে, তৃতীয় পতির দৃষ্টি তৃতীয় ঘরেই আছে। অতএব আপনাদের প্রচেষ্টার ব্যাপারটা অনেক শক্তিশালী। আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক শুভ সময় চলছে। জানুয়ারি মাসে আপনারা অনেকেই চাকরি পেয়ে যাবেন। এই বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করি, কিভাবে আপনাদের চাকরি পাওয়ার যোগটা প্রবল হচ্ছে। দেখুন, আপনাদের কর্ম ঘরের অধিপতি তো আসলে চন্দ্র তো প্রতিনিয়ত ঘুরতে থাকে, যার কারণে চন্দ্রের বিষয়টা বিবেচনায় নেওয়া যাবে না। চন্দ্র এক একদিন এক এক রকম ফল দিবে। তো সেই ক্ষেত্রে আমরা বিবেচনায় নিব যে এই পার্মানেন্ট যে অন্যান্য গ্রহগুলো আছে, যেমন এখানে আমরা যদি জানুয়ারির শুরুর দিকে চলে যাই, সেইখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রহ এই ধনুর উপর প্রভাব বিস্তার করে আছে এবং পরবর্তীতেও অনেকগুলো গ্রহের প্রভাব আপনারা দেখতে পাবেন। এখানে আসলে শুক্র, বুধ, রবি, মঙ্গল এতগুলো গ্রহ এই ধনুতে অবস্থান করা, যা বৃহস্পতির বিপরীতে, এটি কিন্তু আপনার নিজেরই নক্ষত্র। নিজের নক্ষত্রের বিপরীতে অবস্থান করা এটা আপনার জন্য অত্যন্ত শুভ। ফলে আপনি নানা রকমের অপরচুনিটি অবশ্যই পাবেন এবং এটি তৃতীয় ঘর হওয়ার কারণে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য খুবই ভালো। যারা বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করতে চায় তাদের পঞ্চমে রাহু থাকার কারণে তারা এই অপরচুনিটিটা পাবে। তবে আপনাদের একটা পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, সেটি হচ্ছে আপনাদের লাইফে বিপরীত লিঙ্গের মানুষ এসে আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে। ফলে আপনারা আপনাদের ট্র্যাক থেকে সরে যেতে পারেন, আপনাদের পথ থেকে বিচ্যুত হতে পারেন, এই সম্ভাবনা আছে। যদি আপনারা এক্ষেত্রে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা বিজয়ী হয়ে ফিরতে পারবেন। আর একাদশে কেতু আছে। আপনারা যারা শেয়ার বিজনেসে ভালো করার যোগ্যতা রাখেন, জন্মছক ভালো আছে, শেয়ার বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। মনে রাখবেন, জন্ম সময় যদি আপনার কেতু শুভ অবস্থানে থাকে এবং শেয়ারের যে সৌভাগ্য সেটি যদি আপনার থাকে,
তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো করবেন। আমরা যখন মাসের পরবর্তী 15 দিনে চলে যাব, এই গ্রহগুলো আস্তে আস্তে সামনের দিকে মকরের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মকর এই গ্রহগুলো যুক্ত হলে আপনার চতুর্থ ঘরে অনেকগুলো গ্রহ চলে আসছে। ফলে যদি কারো লগ্ন তুলা হয়ে থাকে তাহলে তার ফলাফলটা মাত্রাতিরিক্ত ভালো হয়ে যাবে। যদি কারোর লগ্ন কর্কট হয় তাহলে তার ফলাফলটা অত্যন্ত শুভ। আবার কারোর লগ্ন যদি মকর হয় সেও অত্যন্ত শুভ ফল পাবে। এছাড়াও যদি আপনারা অন্য কোনো সংযোগ পেয়ে থাকেন, বিশেষ করে লগ্ন যদি আপনাদের মেষ হয়ে থাকে, তাহলেও আপনাদের এই মেষ লগ্নের সাপেক্ষে ওই ঘরটা অত্যন্ত শুভ হয়ে যাচ্ছে। ফলে আপনাদের আসলে এমন একটা সংযোগ দরকার যেখান থেকে লগ্ন এবং মকর এই দুটো ঘরই শুভ হয়। এবং যদি এমন লগ্ন হয় যেখান থেকে মকর এবং ধনু দুটোই শুভ, তাহলে পুরো জানুয়ারি মাসটায় আপনারা শুভ পেয়ে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন, যদি কখনো রবি, চন্দ্র এবং লগ্ন সাপেক্ষে তিনটা ঘরই রবি সাপেক্ষে চন্দ্রর ঘর এবং লগ্নের ঘর, লগ্ন সাপেক্ষে রবির ঘর, চন্দ্রের ঘর, এরকম একের সাথে অন্যের সংযোগ, অবস্থানগত যে সংযোগ সেটি যদি শুভ হয়ে যায় তাহলে আপনাদের লাইফে নেগেটিভ সময় আসার পসিবিলিটি অনেক কমে যায়। তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন। এখানে আমরা যদি শুভ দিন বিবেচনা করি তাহলে মাসের শুরুর দিনটা নেতিবাচক প্রভাবের ভিতর দিয়ে কাটতে পারে, এই চান্সটা আছে। মানে মাসের শুরুর দিনটা একটু নেতিবাচক অভিজ্ঞতা হতে পারে, কিন্তু এরপর থেকে সময় আস্তে আস্তে ভালো, আপনারা আর নেগেটিভ সময়ভাবে পাচ্ছেন না। এই দিকে আমি শেষের দিকে কয়েকটা দিন পাচ্ছি, আমি সেখান থেকে খুঁজে বের করে দিচ্ছি যে কোন দিনে আপনাদের একটু সাবধান থাকতে হবে। এই যেমন 23, 24, 25, 23, 24, 25 এই সময়টা আপনারা একটু সাবধানে থাকতে পারেন। আর মাসের শুরুর দিনটা বলেছি। আর যদি এইগুলো হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়কেই নির্দেশ করে, মোটামুটি এই জায়গায় বিপদ আপদের সম্ভাবনা বেশি। আর যদি রিলেশন সংক্রান্ত বিষয়ে বলেন তাহলে তার আগের সময়টাকে আমি একটু নির্দেশ করব, অর্থাৎ 21, 22, 23 এই সময়ে আপনাদের রিলেশন সংক্রান্ত বিষয়ে বিপদ আপদের ঝুঁকিটা বেশি থাকে। আর যদি বলেন সাফল্যের কথা তাহলে 19, 20, 21 এই সময়গুলো কিন্তু আপনার জন্য একটু বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে। 19, 20, 21 এই তারিখে চন্দ্র এমন জায়গায় থাকবে যেখানে গ্রহগুলোর সাথে তার সমন্বয়ের কারণে আপনাদের মিশ্র ফল হওয়ার সম্ভাবনা বেশি। এই সময়টাকে যে যেভাবে কাজে লাগাতে পারে। আর মাসের ওই 1 তারিখের পর থেকে বাকি দিনগুলো আস্তে আস্তে ভালো। তো আমি আশা করব যে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারবেন। আপনাদের সার্বিক রাশিফল ভালো। অনেকেই বলেন যে আমাদের গৃহ বিষয়াদিতে মনোযোগ দিয়ে আমি বিশেষ কিছু বলি না। দেখুন, আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে অনেকগুলো গ্রহ থাকবে, এই জন্য যারা গৃহিণী আছেন তাদের ব্যস্ততার মাত্রা সবচাইতে বেশি থাকবে। অর্থাৎ গৃহে অতিথির আগমন বা গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার মাত্রাতিরিক্ত প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে। আপনাদের সাংসারিক ব্যস্ততা বাড়বে। কেউ কেউ গৃহ নির্মাণের দিকে ঝুঁকতে পারেন, বাড়ি নির্মাণের দিকে ঝুঁকতে পারেন। তারপরে হচ্ছে সম্পত্তি ক্রয় করা এই সম্পর্কিত বিষয়ের সাথে, তারপরে হচ্ছে যানবাহন ক্রয় করার সাথে সম্পর্কিত হতে পারেন। এই বিষয়গুলোর মাত্রা বেশি। আর এই সময়ে নানা রকমের ঝামেলার ভিতর দিয়ে রাজনৈতিক পরিস্থিতি যাবে। এই রবি মঙ্গলের কারণে অগ্নির প্রভাবটা একটু বাড়তে দেখা যাবে। সামনে মঙ্গল তো তুঙ্গি হচ্ছে, ফলে মাসের পরবর্তী 15 দিনে আপনারা নানা রকমের রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে সময় পার হতে দেখবেন, কিন্তু হতাশ হওয়া যাবে না। এই সময় আপনার সময় খারাপ না, আপনি আপনার সময়টাকে কাজে লাগাবেন, এটি আশা করব। তো রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে যেটি আপনার থাকুক না কেন, শুধুমাত্র রবি তুলাতে না থাকলেই হচ্ছে। তুলাতে যদি চন্দ্রই থাকুক বা লগ্নই থাকুক, আপনি ভালো ফল এখান থেকে আনতে পারবেন। এখানে রাজযোগকারী গ্রহ শনি আছে। এই শনির কথাটা একটু বলা দরকার। শনি আছে হচ্ছে মিনে,
এইটা একটু নেগেটিভ পরিস্থিতি। এই শনির অবস্থানটা আপনার জীবনে স্ট্রাগল নিয়ে আসবে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনার যোগ্যতা বৃদ্ধির জন্য আহ্বান করবে, আপনাকে চ্যালেঞ্জে ফেলে দিবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনি আপনার যোগ্যতা বৃদ্ধির চেষ্টা করবেন, এইটাই আর কি নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটাই বৃদ্ধি করতে পারেন তো খুব ভালো। এছাড়াও আমার পরামর্শ থাকবে যারা আইটি সেক্টর, কম্পিউটার, তারপর হচ্ছে টেকনোলজি, এইগুলোর সাথে আছেন বা এই সংক্রান্ত বিষয়টাকে বোঝেন, তারা এই বিষয়ে মনোযোগ দিলে ইনকামের মাত্রা অবশ্যই বাড়বে। আপনাদের একাদশ ঘরে কেতু আছে, আপনারা চাইলে সিকিউরিটিজ থেকে ইনকাম করতে পারেন। এছাড়াও লটারি থেকে ইনকাম করার সৌভাগ্য থাকবে, বৈদেশিক সৌভাগ্যটা বৃদ্ধি পেতে দেখা যায়। রিলেশনশিপ নিয়ে প্রবলেম থাকবে এবং রিলেশনের মধ্যে দূরত্ব থাকবে, সংসার জীবনে একটু অশান্তি থাকবে, এই বিষয়টা মেনে নিতে হবে। তবে যারা বিবাহিত আছেন তাদের সম্পর্ক সমঝোতার মাধ্যমে টিকিয়ে থাকতে পারে, এই সম্ভাবনা থাকে। অর্থাৎ সম্পর্কের মধ্যে ভাঙন ধরেছে, কিন্তু একে অন্যের সাথে বোঝাপড়ার মাধ্যম দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা, এই প্রবণতাটা যদি আপনারা রাখতে পারেন তাহলে সম্পর্ক টিকিয়েও রাখতে পারবেন। আপনাদের রাশিফলের ক্ষেত্রে চন্দ্রের প্রভাবটা যদি একটু দেখি, যেহেতু চন্দ্র আপনাদের কর্মবতী, তাহলে আমি বলবো যে মাসের 9, 10 এবং 11 এই সময়ে আপনাদের সৌভাগ্য বৃদ্ধির মাত্রাটা একটু বেশি। সেই ক্ষেত্রে যদি আপনার বৈদেশিক কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হন তাহলে এই ক্ষেত্র থেকে আপনাদের সৌভাগ্যের মাত্রা বাড়তে দেখা যায়। আপনারা সবসময় একটা বিষয় মনোযোগ দিয়ে শুনুন, সেটি হলো বৃহস্পতিকে গুরুত্ব দিবেন, জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। জ্ঞান যত বৃদ্ধি হবে ততই আপনার লাভ, কারণ বৃহস্পতি এখানে খুবই শক্তিশালী অবস্থায় আছে, আপনার মূল নক্ষত্রই তো বৃহস্পতির। এজন্য আপনারা অন্যের সমালোচনা, অন্যকে নিয়ে ফান করা, এইগুলো বাদ দিয়ে নিজের জ্ঞান বুদ্ধি যত বৃদ্ধি করবেন সেটা আপনার জন্য উপকার হবে। আমি এখানে কিছু তথ্য একত্র করেছি, আমি সেই বিষয়গুলো আপনাদেরকে এখন একটু বলবো। এই আশা করি আমি বিভিন্ন ভিডিওতে তো মানুষকে আসলে পরামর্শ দিচ্ছি, 2026 সাল উপলক্ষে চ্যানেলে নতুন ফিচার যুক্ত করেছি। তো আমি বিভিন্ন ভিডিওতে আংশিক দিয়েছি, কিন্তু আপনাদেরকে আমি পুরোটা নলেজই দিচ্ছি। 3-4টা ভিডিওর নলেজ আমি একসাথে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদের বলবো যে অনেক সময় আমাদের মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে গেলে আমরা কি করব? নাক দিয়ে শ্বাস নিব, মুখ দিয়ে ছাড়ব, কিন্তু সব কিছুই ধীর গতিতে করব। এইটা কয়েকবার করলেই আপনার মন মেজাজ, মাইন্ড, মাথা যাই বলেন সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসবে। আমরা যদি শ্বাস বন্ধ করি, হঠাৎ করে বন্ধ করে আস্তে আস্তে শ্বাসটা ছাড়ার চেষ্টা করি, তাহলেও কয়েকবার এরকম করলেই দেখবেন যে শরীর স্বাস্থ্য অনেক নিয়ন্ত্রণ চলে এসেছে। আসলে আমাদের যাদের মন বিক্ষিপ্ত, তারা যখনই দমটা একটু বন্ধ করার চেষ্টা করি তখনই কিন্তু মন তার জায়গায় ফিরে আসে, ফলে মনকে কন্ট্রোল করা সহজ হয়। তো এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের অনেকেরই পিঠের পিছনে মেরুদণ্ডে ব্যথা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব সূর্যভেদী প্রাণায়াম। সূর্যভেদী প্রাণায়াম হচ্ছে আপনি শ্বাসটা সবসময় ডান পাশ দিয়ে নেবেন, বামটা বন্ধ রাখবেন, রেখে ডান পাশ দিয়ে টান দিয়ে এটা বন্ধ করে বাম দিয়ে বের করে দিবেন। আবারও একই কাজ করবেন, অর্থাৎ এইটা সবসময় বন্ধ থাকবে, এটা বন্ধ রেখে ওইটা দিয়ে নেবেন, এটাতে ছেড়ে দিবেন, আবার এটা দিয়ে নেবেন, ছাড়বেন। সবসময় ডানটা দিয়ে নেবেন, বামটা দিয়ে ছাড়বেন। এটা আপনি সর্বোচ্চ 24 বার করতে পারেন। এটা করলে, এটা রাতের বেলায় করার দরকার নেই, এটা দিনের বেলায় করার চেষ্টা করবেন। তো এটা করলে আপনার এনার্জি বেড়ে যাবে। এছাড়াও আপনারা ব্যাক মুদ্রা করতে পারেন, যাদের কোমরের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, ব্যাক মুদ্রা আপনাদের হেল্প করবে। ব্যাক মুদ্রাটা হচ্ছে এরকম, দেখুন মাঝের আঙুল, আমি আবারও দেখাচ্ছি, এই যে মাঝের আঙুল আর এই যে কনিষ্ঠ আঙুল, আর অনামিকা আর তর্জনী কিন্তু ফ্রি আছে। তো এইভাবে যদি আপনারা করেন, এই 3 আঙুলের অগ্রভাগ, এই দেখুন ভালো করে 3 আঙুলের অগ্রভাগ, 3 আঙুলের অগ্রভাগ যদি একত্র করেন তাহলে এটা হয় হচ্ছে ব্যাক মুদ্রা। এইটা করার সাথে সাথে আপনি একটা এনার্জি ফিল করবেন হাতের মধ্যে, দেখবেন যে আপনার কোমরের যে ব্যথাটা ছিল, পেইনটা ছিল, এটা আর নেই। 2 হাতে এটা করবেন, দেখবেন যে অনেক উপকৃত হবেন। আমি আবারও করে দেখাচ্ছি, এই যে দেখুন ব্যাক মুদ্রা। তো অনেকে এটা করতেও পারবে না, যাদের বেশি সমস্যা তারা এইটা যে একত্র করবে এইটাই পারবে না করতে তারা।
তাদের হয় না। এটা করতে গেলে একটা সাথে আর একটা হয়ে যায়, আঙুল আসতে চায় না, এরকম প্রবলেমে ফেস করবে তারা। তো যাই হোক, এই হচ্ছে নলেজ দিচ্ছি আপনাদেরকে, এই নলেজগুলো আপনাদের কাজে লাগবে। পরবর্তী নলেজ হচ্ছে পিঠে ব্যথা করলে, এই মেরুদণ্ডের ব্যথার যে কথা আমি বলছিলাম, পিঠে ব্যথা করা, নার্ভাস সিস্টেম উইকনেস, এই ক্ষেত্রে আপনারা কী করবেন, একটু উপবাস করবেন। ধরুন একবেলা খাইলেন না, একবেলা যদি না খান তাহলে শরীরে সূর্যের শক্তিটা একটু বাড়বে। সূর্যের শক্তি বাড়লে তখন খাবার হজম করার জন্য যে অতিরিক্ত শক্তিটা লাগে সেটা কিন্তু একটু সঞ্চিত হচ্ছে, ফলে পরবর্তীতে আপনি হালকা খাবার খেলে আর একটু শক্তি সঞ্চিত হচ্ছে। তা আপনি চেষ্টা করবেন একটু হালকা খাবার খাওয়ার। যখনই এরকম সমস্যা দেখবেন তখন চেষ্টা করবেন একটু উপবাস করার। আর অমাবস্যা পূর্ণিমা থাকলে, যেহেতু এটা অমাবস্যার সময়, তখন আপনি চেষ্টা করবেন একটু হালকা খাবার খাওয়ার, একটু উপবাস করার। তাহলে দেখবেন আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। অর্থাৎ পিঠের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, এই নার্ভাস সিস্টেম উইকনেস, এগুলো মূলত সূর্য শক্তির দুর্বলতার কারণে হয়ে থাকে, হজম শক্তির দুর্বলতার কারণেও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি একটু উপবাস করে দেখতে পারেন, উপকার পাবেন। আমি খাবার গ্রহণ থেকে বিরত থাকার কথা এই জন্য বলছি যে আপনার সূর্য শক্তি যা আছে সেটা ওই শক্ত খাবার বা হচ্ছে ভারী খাবার, এইগুলোকে হজম করতে গিয়ে অতিরিক্ত শক্তিটা ওইদিকে ব্যয় হয়ে যায়। ফলে আপনার আর ওই খাবারটা ঠিকমতো হজম হয় না, ফলে নার্ভাস সিস্টেম একটু উইক হয়ে পড়ে, শরীরের উপর বেশি প্রভাব পড়ে যায়। তো এটা আসলে শরীরের নিরাময় প্রক্রিয়াকে দুর্বল করে ফেলে। এই জন্য আমার এই পরামর্শ। এছাড়াও আপনারা অর্ধ মৎস্যেন্দ্রাসন, এই আসনটাও করতে পারেন। এটা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এই আসন করলেও আপনারা উপকার পাবেন। তো আমি যে পরামর্শগুলো আপনাদের দিলাম এগুলো হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের প্রভাবে আপনারা লাইফে ভালো করতে পারবেন। আর এর আগের ভিডিওতে আমি যে নলেজটা দিয়েছিলাম সেটিও আপনাদের কাছে একটু শেয়ার করি। সেটি ছিল মোবাইল নাম্বারের সংখ্যার কথা। মোবাইল নাম্বারে বিপজ্জনক সংখ্যা আমরা ব্যবহার করি বলেই আমাদের জীবনে এত দুঃখ, দুর্দশা, দৈন্য এগুলো এসে পড়ে। আমরা আসলে চেষ্টা করব মোবাইল নাম্বারের শেষে বা মোবাইল নাম্বারের ভিতরে নেগেটিভ ডিজিট ব্যবহার না করার। আমি নেগেটিভ ডিজিটগুলো আপনাদের একটু বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইল নাম্বারের শেষে এই ডিজিট না রাখার। আমি কিছু পেয়ার বলছি, আপনারা একটু শুনবেন মন দিয়ে, এবং আপনারা তো চেষ্টা করবেনই মোবাইল নাম্বারের শেষে যেন না থাকে, মোবাইল নাম্বারের ভিতরেও যেন এরকম জোড়া না থাকে। আমি বলছি, আপনারা একটু শুনুন। 17, 18, 24, 25, 28, 34, 38, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 52, 54, 57, 59, 61, 64, 67, 69, 71, 74, 75, 76, 77, 78, 79, 81, 82, 83, 83 নাই, 84, 87, 88, 89, 94, 96, 98, 97, 98, এই হলো নেগেটিভ ডিজিট পেয়ার। তো আপনারা চেষ্টা করবেন মোবাইল নাম্বারের শেষে এবং ভিতরে এই নেগেটিভ পেয়ার না রাখার। যাদের এরকম নেগেটিভ পেয়ার থাকে তাদের জীবনে দুঃখ, দুর্দশার পরিমাণ বেশি থাকে। মোবাইল নাম্বার আমি বাদ দিয়ে দিতে বলছি না, কিন্তু মোবাইল নাম্বার যেটা আছে সেটা থাকুক, নতুনভাবে এইগুলো চালু করুন, নতুন নাম্বার কিনুন, নতুন এই নাম্বারটা ব্যবহার করা শুরু করুন। ওই নাম্বারটা দিয়ে কল দিলেন না, কল দিবেন এই নাম্বার দিয়ে। এইটা করতে পারলে আপনি দেখবেন জীবনে অনেক পরিবর্তন আসবে। আর পোশাক ব্যবহার করার সময় সবসময় চেষ্টা করবেন নতুন পোশাক ব্যবহার করার। আবার নতুন পোশাক যদি ব্যবহার নাও করতে পারেন তাহলেও যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া সেটা ব্যবহার করবেন। একবার ব্যবহার করার পরে দ্বিতীয়বার পোশাক ব্যবহার করার সময় ধুয়ে তারপর ব্যবহার করবেন। পোশাকটা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং এক রঙের হয়, একটা রঙের হলে সবচেয়ে ভালো হয়। তো এই হচ্ছে পরামর্শ থাকবে। আপনারা পোশাক ব্যবহার করার ক্ষেত্রে কালো রঙকে অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে ডার্ক কালারগুলো ব্যবহার করবেন না, অ্যাশ কালার ব্যবহার করবেন না, রাতের বেলায় লাল ব্যবহার করবেন না, নীল কালার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এরকম কিছু ব্যাপার আছে যেগুলো মেনটেন করা দরকার।
এগুলো করলে আপনাদের দেখবেন জীবনে আস্তে আস্তে ভালো এই প্রভাব চলে আসবে আস্তে আস্তে। আমি সামনে আরও নলেজ দিব, আপনারা যা শুনলেন এগুলো একটু মাথায় রাখুন এবং এগুলো একটু জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, দেখবেন কাজে লাগবে আপনাদের। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।